বাইরে তখন মুষলধারে বৃষ্টি। জমিদারের খাস কামরায় মোমবাতিটা দপ করে নিভে গেল। তবে ঘরটি অন্ধকার হল না, বরং বিদ্যুতের ঝিলিকের আলোয় কোনায় রাখা বিশাল আয়নাটি জ্বলে উঠল। আয়নার সামনে দাঁড়িয়েছিলেন জমিদার গিন্নি সুহাসিনী দেবী। কিন্তু তার চোখে আজ কোনো মায়া নেই, আছে তীব্র আক্রোশ। তিনি বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ছিলেন। হঠাৎ আয়নার কাঁচটা কেঁপে উঠল, যেন ওটা কোনো তরল জলরাশি। সুহাসিনী দেবী চিৎকার করে উঠলেন, মুক্তি নেই, তোদের কারোর মুক্তি নেই। আমার এই আত্মা আজীবন এই কাঁচের দেয়ালে তোদের বন্দি করে রাখবে। একটা বিকট শব্দে ফেটে গেল জানলার কাঁচ, আর সেই সাথে আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো ছায়া। কলকাতার উত্তর প্রান্তের এক জরাজীর্ণ গলি, যেখানে সূর্যের আলো পৌঁছতেও যেন দ্বিধা করে। সেই গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে দ্য হেরিটেজ অকশন হাউস। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। শ্রাবণের এই আকাশভাঙা বৃষ্টিতেও নিলাম ঘরের ভেতরের গুমোট ভাবটা কাটেনি। বাতাসের সাথে মিশে আছে পুরনো বই, ন্যাপথেলিন আর শত বছরের জমে থাকা ধুলোর এক অদ্ভুত গন্ধ, যে গন্ধটা কেবল মৃত জিনিসের শরীর থেকেই আসে। অদ্রিকা তার ভেজা ছাতাটা দরজার পাশে রেখে ভেতরে ঢুকল। জায়গাটা তার পরিচিত। অ্যান্টিক বা প্রাচীন জিনিসের প্রতি তার একটা অদ্ভুত নেশা আছে। আধুনিক ফ্ল্যাটের বসার ঘরে ঝকঝকে আসবাবের চেয়ে ইতিহাসের গন্ধমাখা কোনো পুরনো গ্রামোফোন বা জং ধরা তলোয়ার তাকে অনেক বেশি টানে। আজকের নিলামটা অবশ্য একটু বিশেষ। শোনা যাচ্ছে কোনো এক নূতনোন্মুখ জমিদার বাড়ির শেষ কিছু আসবাব আজ বিক্রি হবে। হলঘরটা বেশ বড়, কিন্তু আলোর বড্ড অভাব। হলুদ রঙের ম্লান আলোগুলো পুরনো আসবাবপত্রের উপর পড়ে এক ভৌতিক ছায়ার সৃষ্টি করেছে। জনা ৫০ মানুষ বসে আছে ছড়িয়ে ছিটিয়ে। তাদের বেশিরভাগই বয়স্ক সংগ্রাহক বা শৌখিন ধনী। অদ্রিকা পেছনের সারির একটা ফাঁকা চেয়ারে বসল। নিলামকারী মিস্টার সান্যাল মঞ্চে উঠলেন। বেটি খাটো মানুষ, চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি সাধারণত বেশ হাসি খুশি এবং প্রতিটি জিনিসের ইতিহাস রসিয়ে রসিয়ে বর্ণনা করেন। কিন্তু আজ তাকে কিছুটা অন্যমনস্ক মনে হচ্ছে। গত ১ ঘণ্টা ধরে বেশ কিছু জিনিসের নিলাম হলো। একটি ফরাসি ঘড়ি, কিছু রূপোর বাসন আর হাতির দাঁতের কারুকাজ করা একটি ছড়ি। অদ্রিকা চুপচাপ বসে রইল। এসবের প্রতি তার কোনো আগ্রহ নেই। সে অপেক্ষা করছে বিশেষ কিছু একটার জন্য, যদিও সে জানে না সেটা কি। ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ, মিস্টার সান্যালের গলাটা মাইকে একটু কেঁপে উঠল বলে মনে হল। আজকের নিলামের শেষ আইটেম, লট নম্বর ৪৪। দুজন কর্মী ধরাধরি করে মঞ্চের মাঝখানে একটা বিশাল জিনিস নামিয়ে রাখল। জিনিসটা একটা কালো ভেলভেটের কাপড় দিয়ে ঢাকা। আকার দেখে বোঝা যাচ্ছে এটি লম্বালম্বি কোনো বস্তু। মিস্টার সান্যাল একটু ইতস্তত করে কাপড়ের ঢাকাটা সরিয়ে দিলেন। পুরো হলঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এমনকি বাইরের বৃষ্টির শব্দেও যেন মুহূর্তের জন্য থেমে গেল। অদ্রিকার চোখ আটকে গেল মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা বস্তুটির দিকে। এটি একটি পূর্ণ দৈর্ঘ্যের আয়না, ফুল লেন্থ মিরর। ফ্রেমটা মেহগানি কাঠের, কিন্তু সাধারণ নয়, ভিক্টোরিয়ান যুগের কারুকাজ। তবে তাতে মিশে আছে ভারতীয় নকশার ছাপ। কাঠের ফ্রেমের ২ পাশ দিয়ে খোদাই করা ২টি লতানো গাছ উপরে উঠে গেছে, আর একদম চূড়ায় ২টি সাপের মাথা একে ওপরের দিকে ভোঁড়া তিলে আছে। কাঠের রং কালচে লাল, যেন পুরনো জমাট বাঁধা রক্ত। কিন্তু সবচেয়ে অদ্ভুত হল আয়নার কাঁচটা। এত বছর পুরনো হওয়ার পরেও তাতে কোথাও কোনো দাগ নেই, কোনো ঝাপসা ভাব নেই। কাঁচটা এত স্বচ্ছ যে মনে হচ্ছে ওটা কোনো কঠিন পদার্থ নয়, বরং গভীর কোনো জলাশয়, যার ভেতরে তাকালে তলিয়ে যেতে হয়। অদ্রিকা অনুভব করল তার গলার ভেতরটা শুকিয়ে আসছে। আয়নাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো ওটা যেন তাকে ডাকছে। হলের বাকি মানুষগুলোর মধ্যেও একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। সাধারণত এমন অ্যান্টিক পিস দেখলে বিডিং বা দাম হাঁকানোর জন্য হুড়ো পড়ে যায়, কিন্তু আজ কেউ কথা বলছে না। মিস্টার সান্যাল গলা খাকারি দিলেন। এটি এটি ১৯ শতাব্দীর শেষের দিকের একটি মাস্টারপিস, জমিদার চৌধুরী বাড়ির অন্দরমহল থেকে উদ্ধার করা। শুরুর দাম মাত্র ৫,০০০ টাকা। এত সস্তা? অদ্রিকা অবাক হল। এমন একটি জিনিসের দাম অন্তত কয়েক লাখ টাকা হওয়া উচিত। কেউ কি আছেন? সান্যাল মশাইয়ের গলায় তাড়া। তিনি যেন চাইছেন আপদটা বিদায় করতে। সামনের সারির এক বৃদ্ধ ভদ্রলোক আয়নাটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, চোখ, ওটার চোখ আছে। অদ্রিকার মনে হল এখন সুযোগ। সে হাত তুলল। ৫,০০০।
পুরো ঘর ঘুরে সবাই অদ্রিকার দিকে তাকাল। সেই দৃষ্টিতে বিস্ময় নেই, আছে এক ধরনের করুণা। মিস্টার সান্যাল যেন হাফ ছেড়ে বাঁচলেন। তিনি আর কারও অপেক্ষা করলেন না। ৫,০০০ ১, ৫,০০০ ২। তিনি দ্রুত হাতুড়ি ঠুকলেন। বিক্রি হল। লট নম্বর ৪৪ এখন মিস অদ্রিকার। হাতুড়ির শব্দটা হলরুমে প্রতিধ্বনিত হল, যেন কোনো কফিনের শেষ পেরেকটা ঠুকে দেওয়া হলো। নিলাম শেষে যখন অদ্রিকা কাউন্টারে পেমেন্ট করছে, তখন মিস্টার সান্যাল কাছে এলেন। মানুষটাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তিনি নিচু গলায় বললেন, মিস অদ্রিকা, আপনি আমাদের পুরনো খদ্দের, তাই একটা কথা না বললে পারছি না। অদ্রিকা মানিব্যাগ থেকে কার্ড বের করতে করতে বলল, কি কথা? জিনিসটা সাবধানে রাখবেন, আর যদি কখনো মনে হয় যদি কোনো অস্বস্তি বোধ করেন, তবে ওটা ভেঙে ফেলবেন, মায়া করবেন না। অদ্রিকা হেসে ফেলল। আপনি কি ভূতের কথা বলছেন মিস্টার সান্যাল, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে? সান্যাল মশাই হাসলেন না। তার চশমার আড়ালে চোখ দুটো ভয়ার্ত। কিছু জিনিস শতাব্দীর পর শতাব্দী পার হয়েও বদলায় না মিস। ইতিহাস সবসময় বইয়ের পাতায় লেখা থাকে না, কিছু ইতিহাস বস্তুর গায়ে লেগে থাকে। অদ্রিকা এই কথাগুলো গায়ে মাখল না। সে আয়নাটা ডেলিভারি নেওয়ার জন্য পেছনের গুডাউনে গেল। সেখানে হরিচরণ নামের এক বৃদ্ধ কুলি আয়নাটাকে বাবল র্যাপ দিয়ে মুড়ছিল। অদ্রিকাকে দেখে সে কাজ থামাল। দিদিমণি, গাড়ি কি গেটের সামনে? হ্যাঁ হরিচরণদা, একটু সাবধানে তুলো, কাঁচটা যেন না ভাঙে। হরিচরণ আয়নাটার দিকে একবার তাকালো, তারপর অদ্রিকার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কাঁচ ভাঙলে জোড়া লাগে দিদিমণি, কিন্তু এই আয়না কপাল ভেঙে দিতে পারে। চৌধুরী বাড়ির বৌমা যেদিন এই আয়নার সামনে দাঁড়িয়েছিল, সেদিনই... থাক, আর গল্প বলতে হবে না। অদ্রিকা কিছুটা ধমকে সুরেই থামিয়ে দিল তাকে। এসব কুসংস্কার তার একদম পছন্দ না। দুজন লোক ধরাধরি করে আয়নাটা অদ্রিকার এসইউভির পেছনের সিটে তুলে দিল। অদ্রিকা ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট দিতেই রিয়ার ভিউ মিরর বা গাড়ির ছোট আয়নায় পেছনের সিটে রাখা বিশাল আয়নাটার প্রতিবিম্ব পড়ল। রাতের অন্ধকার আর রাস্তার ল্যাম্পপোস্টের আলো ছায়ায় অদ্রিকার হঠাৎ মনে হল মোড়ানো প্লাস্টিকের ভেতর থেকে আয়নাটা যেন নড়ে উঠল। না, আয়না নড়েনি, আয়নার ভেতরের ছায়াটা নড়েছে। অদ্রিকা দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কিছুই নেই, শুধু বাবেল র্যাপে মোড়া কাঠের ফ্রেমটা স্থির হয়ে পড়ে আছে। মনের ভুল, নিজেকেই শোনাল। সারাদিনের ক্লান্তি আর ওই বুড়োদের ভৌতিক গল্পের এফেক্ট। সে এক্সেলারেটরে চাপ দিল। গাড়িটা বৃষ্টির বুক চিরে সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু অদ্রিকা জানত না সে একা বাড়ি ফিরছে না। তার গাড়ির পেছনের সিটে আজ এমন একজন অতিথি যাচ্ছে যে একসময় নিঃশ্বাস নিত, কিন্তু এখন সে নিঃশ্বাসের বদলে কেড়ে নেয় জীবনের উষ্ণতা। বৃষ্টির তোড় আরও বাড়ল। ওয়াইপারের ক্যাচক্যাচ শব্দে মনে হতে লাগল কেউ যেন আর্তনাদ করছে। অভিশপ্ত আয়না তার নতুন গন্তব্যে যাত্রা শুরু করেছে। বাইরে বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু বাতাসের শো শো আওয়াজ এখনও থামেনি। সল্টলেকের অভিজাত আবাসন সিলভার ওক রেসিডেন্সির বিশাল গেট দিয়ে যখন অদ্রিকার গাড়ি ঢুকল, তখন রাত প্রায় ১১টা। নিরাপত্তারক্ষী রাম সিং গেট খুলতে গিয়ে গাড়ির পেছনের সিটে রাখা বিশাল প্যাকেটটার দিকে একবার আর চোখে তাকাল। সাধারণত এই সময় ম্যাডাম একা ফেরেন, কিন্তু আজ তার গাড়িতে ওই বিশাল জিনিসটা দেখে লোকটার চোখে মুখে একটা প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠল। গাড়ি পার্কিং লটে রেখে অদ্রিকা রাম সিং আর আরেকজন লিফটম্যানকে ডাকল। এটা খুব সাবধানে ওপরে তুলতে হবে, কাঁচের জিনিস। রাম সিং আর লিফটম্যান যখন আয়নাটা ধরাধরি করে নামালো, তখন পার্কিং লটের কোনায় শুয়ে থাকা নেড়ি কুকুরটা, যেটা সাধারণত অদ্রিকাকে দেখলে লেজ নাড়ায়, হঠাৎ অদ্ভুত স্বরে ডেকে উঠল। ঘেউ ঘেউ নয়, বরং একটানা করুণ আর্তনাদ। কুকুরটা ভয়ে পেছাতে পেছাতে একেবারে দেয়ালের সাথে মিশে গেল, যেন ওটা কোনো জ্যান্ত বাঘ বা সিংহ দেখেছে। অদ্রিকা ভ্রুকুচকে তাকাল। ভুলু আজ এমন করছে কেন? রামসিং কপালে ঘাম মুছতে মুছতে বলল, জানি না ম্যাডাম, জানোয়াররা অনেক সময় এমন কিছু দেখে যা আমরা দেখি না। কথাটা বলে সে নিজেই একটু কেঁপে উঠল। আয়নাটা যত না ভারী, তার চেয়েও বেশি ঠান্ডা। বাবার র্যাপ আর কাপড়ে মোড়ানো থাকার পরেও রামসিংয়ের মনে হল সে যেন একখণ্ড বরফ ধরাধরি করে লিফটের দিকে নিয়ে যাচ্ছে। অদ্রিকার ফ্ল্যাট ১২ তলায়। লিফটের ভেতরটা বেশ সংকীর্ণ। বিশাল আয়নাটা কোনাকুনি করে ঢোকানোর পর অদ্রিকা নিজেও এক কোনায় চিপে দাঁড়াল। লিফটের যান্ত্রিক গুঞ্জন ছাড়া কোনো শব্দ নেই, কিন্তু অদ্রিকার মনে হল ওই মোড়কের ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। গন্ধটা পুরনো লাইব্রেরি আর পচা ফুলের মিশেল। নিলাম ঘরেও সেই গন্ধটা পেয়েছিল, কিন্তু ভেবেছিল ওটা পুরনো বাড়ির গন্ধ। এখন এই এয়ার ফ্রেশনার দেওয়া লিফটের ভেতরেও
সেই গন্ধটা তাকে অস্বস্তিতে ফেলে দিল। ফ্ল্যাটের দরজা খুলে অদ্রিকা ড্রয়িং রুমের বাতি জ্বালালো। তার ফ্ল্যাটটি আধুনিক রুচিতে সাজানো, সাদা এবং ছাই রঙের দেওয়াল, ইটালিয়ান মার্বেলের মেঝে আর নামি ব্র্যান্ডের মিনিমালিস্ট আসবাবপত্র। এক কোণায় কাচের স্লাইডিং ডোর দিয়ে বারান্দার দৃশ্য দেখা যায়। সব মিলিয়ে এক ছিমছাম শান্ত পরিবেশ। কোথায় রাখব ম্যাডাম? রামসিংয়ের প্রশ্নে অদ্রিকার চিন্তায় ছেদ পড়ল। সে আঙুল তুলে বসার ঘরের পশ্চিম দিকের দেওয়ালটা দেখালো। ওই সোফাটার ঠিক উল্টো দিকের দেয়ালে, ওখানটায় আলোটা ভালো পড়ে। ওরা সাবধানে আয়নাটা নামিয়ে রেখে চলে গেল। যাওয়ার সময় রামসিং বারবার ঘাড় ঘুরিয়ে প্যাকেটটার দিকে তাকাচ্ছিল, যেন সে ওটার কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। দরজা বন্ধ করার পর ফ্ল্যাটে নেমে এলো পিন পতন নিস্তব্ধতা। অদ্রিকা এক গ্লাস জল খেল। সারা দিনের ধকাল আর উত্তেজনায় সে ক্লান্ত, কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত কৌতূহল তাকে স্থির থাকতে দিচ্ছে না। সে ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁচি দিয়ে সাবধানে বাবল র্যাপের টেপগুলো কাটতে শুরু করল অদ্রিকা। প্লাস্টিকের আবরণ সরে যেতে বেরিয়ে এলো সেই মেহগনি কাঠের ফ্রেম। ঘরের উজ্জ্বল সাদা এলইডি আলোয় ফ্রেমের কালচে লাল রংটা যেন রক্ত জবার মতো দপদপ করে উঠল। ফ্রেমের ওপর খোদাই করা সাপ দুটির চোখ যেন সরাসরি অদ্রিকার দিকে তাকিয়ে আছে। কারিগর কি নিপুণ দক্ষতায় সাপের আঁশগুলো ফুটিয়ে তুলেছে। আলো পড়ে ওগুলো চকচক করছে। অদ্রিকা পুরো আবরণটাই সরিয়ে ফেলল। এবার বেরিয়ে এলো কাঁচ। অবাক করা ব্যাপার, এতক্ষণ ঢেকে রাখা ছিল, অথচ কাঁচের গায়ে এক বিন্দু ধুলো বা বাষ্প নেই। অদ্রিকা নিজের প্রতিবিম্ব দেখতে পেল। পরনে তার কালো কুর্তা আর জিন্স, চুলগুলো এলোমেলো, কিন্তু আয়নায় নিজেকে দেখে তার মনে হলো তাকে একটু অন্যরকম দেখাচ্ছে। হয়তো আলোর কারসাজি, কিন্তু আয়নার অদ্রিকাকে যেন একটু বেশি ফর্সা, একটু বেশি ম্লান দেখাচ্ছে। আর তার চোখের নিচের কালিগুলো, বাস্তবে তো ওগুলো অতটা গাঢ় নয়। অদ্রিকা হাত বাড়িয়ে কাজটা স্পর্শ করল। সাথে সাথে সে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিল। উফ, কি ঠান্ডা! মনে হলো যেন ডিপ ফ্রিজ থেকে বের করা কোনো বরফের চাইয়ে হাত দিয়েছে। ঘরের এসি বন্ধ, জানালাও বন্ধ, অথচ আয়নাটা এত ঠান্ডা কেন? আঙুলের ডগাগুলো অবশ হয়ে এলো। সে নিজের মনকে প্রবোধ দিল, মেটেল আর গ্লাস অনেকক্ষণ ঠান্ডা ধরে রাখে, এটা সাধারণ ফিজিক্স। আয়নাটা যেখানে রাখা হয়েছে তার ঠিক উল্টো দিকেই অদ্রিকার সাধের মখমলের সোফা। সে সেখানে গিয়ে বসল। এখান থেকে আয়নাটাকে রাজকীয় দেখাচ্ছে, কিন্তু একই সাথে মনে হচ্ছে এই আধুনিক ফ্ল্যাটের জ্যামেটিক সাজসজ্জার সাথে এই ভিক্টোরিয়ান আমলের জিনিসটা ঠিক খাপ খাচ্ছে না। এটা যেন এক আগন্তুক, যে জোর করে এই ঘরে নিজের জায়গা দখল করে নিয়েছে। হঠাৎ অদ্রিকার মনে হলো ঘরের তাপমাত্রা কমে যাচ্ছে। তার হাতেই লোম খাড়া হয়ে উঠল। সে উঠে গিয়ে এসির রিমোট চেক করল। এসি বন্ধ। তাহলে এই হিমশীতল হাওয়া আসছে কোথা থেকে? সে আবার সোফায় ফিরে এলো। কফি খাওয়ার জন্য মগটা হাতে নিচ্ছে, তখনই তার চোখ গেল আয়নার দিকে। আয়নায় পুরো বসার ঘরটা দেখা যাচ্ছে। তার পেছনের ওপেন কিচেন, করিডোর আর বারান্দার দরজা সব নিখুঁতভাবে ফুটে উঠেছে কাঁচে। হঠাৎ অদ্রিকা চমকে উঠল। আয়নার ভেতর, করিডোরের ছায়ায় ওটা কি? সে দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ফাঁকা করিডোর, কিচেনের মৃদু আলো এসে পড়েছে মেঝেতে। কোথাও কেউ নেই। মনের ভুল, বিড়বিড় করল অদ্রিকা। আজকের রাতটা বড্ড বেশি হ্যালুসিনেশনে কাটছে। সে আবার আয়নার দিকে তাকালো। আয়নার ভেতর তার নিজের প্রতিবিম্বটা বসে আছে সোফায়। কিন্তু এক মুহূর্তের জন্য অদ্রিকার মনে হলো তার প্রতিবিম্বের ঠোঁটের কোণায় খুব সূক্ষ্ম একটা হাসি লেগে আছে। অদ্রিকা তো নিজে হাসছে না, তার মুখে তো এখন আতঙ্কের ছাপ। তাহলে আয়নার অদ্রিকা হাসছে কেন? সে বড় বড় করে তাকালো। না, এখন সব স্বাভাবিক। প্রতিবিম্বের মুখেও সেই একই ক্লান্ত আর ভীত ভাব। অদ্রিকা কফির মগটা নামিয়ে রাখল। কফি খাবার রুচি চলে গেছে। তার মনে হচ্ছে এই ঘরে সে একা নয়। আয়নাটা যেন একটা বিশাল চোখের মতো তাকে পর্যবেক্ষণ করছে। তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি দীর্ঘশ্বাসন কাঁচের ভেতর রেকর্ড হচ্ছে। সে ঠিক করল আজ রাতে আর এই ঘরে থাকবে না। বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়বে। যাওয়ার আগে সে আয়নাটা একটা চাদর দিয়ে ঢেকে দেওয়ার কথা ভাবল, কিন্তু শরীরটা এত ভারী লাগছে যে উঠতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি তাকে সোফার সাথে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। অনেক কষ্টে সে উঠে দাঁড়ালো। বাতি নেভানোর জন্য সুইচের দিকে হাত বাড়ালো। আলো নিভতেই ঘরের বসার ঘরটা অন্ধকারে ডিবে গেল। শুধু বারান্দার কাঁচ ভেদ করে রাস্তার ল্যাম্প পোস্টের এক চিলোটে আলো এসে পড়ল সোজা আয়নার ওপর। অন্ধকারে আয়নাটাকে এখন আর কাঁচের তৈরি মনে হচ্ছে না, মনে হচ্ছে দেওয়ালের বুকে এক গভীর কালো গহ্বর। অদ্রিকা বেডরুমের দিকে পা বাড়ালো, কিন্তু তার মনে হলো যে যখনই পেছন ফিরছে আয়নার ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসতে চাইছে।
কোনো শব্দ নেই, শুধু বাতাসের ভারী হয়ে ওঠা। বেডরুমে ঢুকে দরজাটা বন্ধ করে সিটকিনি তুলে দিল অদ্রিকা। বুকের ভেতরটা ধকধক করছে। সে জানে না কেন সে এত ভয় পাচ্ছে। এটা তো শুধু একটা কাঠের ফ্রেম আর কাঁচের টুকরো। বিছানায় শুয়ে সে কম্বলটা গায়ে টেনে নিল, কিন্তু তার কানে বাজতে লাগল নিলাম ঘরের ওই বুড়ো লোকটার কথা। ইতিহাস সবসময় বইয়ের পাতায় লেখা থাকে না, কিছু ইতিহাস বস্তুর গায়ে লেগে থাকে। বসার ঘরে তখন এক অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্রিকা দরজা বন্ধ করে চলে যাওয়ার পর সেই জনশূন্য অন্ধকার ঘরে আয়নার কাঁচের ওপর ধীরে ধীরে ফুটে উঠছে বাষ্প, যেন কেউ আয়নার খুব কাছ থেকে দীর্ঘশ্বাস ফেলছে। আর সেই বাষ্পের ওপর অদৃশ্য আঙুল দিয়ে কেউ একজন খুব ধীর গতিতে আঁকিবুকি কাটছে। বাইরে আবার বজ্রপাত হলো। ক্ষণিকের আলোয় যদি কেউ তখন ঘরে থাকত, তাহলে দেখতে পেত বাষ্পমাখা আয়নায় ফুটে উঠেছে অস্পষ্ট একটি শব্দ, এসেছি। রাত গভীর হওয়ার নিজস্ব একটা শব্দ আছে। অদ্রিকা সেটা জানে। ঝিঝির ডাক, দূরের কোনো লরি চলে যাওয়ার আওয়াজ, কিংবা লিফটের ওঠানামার যান্ত্রিক গুঞ্জন, এগুলো সবই পরিচিত। কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজকের রাতের স্তব্ধতা যেন অনেক বেশি ভারী, অনেক বেশি দম বন্ধ করা। মনে হচ্ছে অন্ধকারটা তরল আলকাতরার মতো ফ্ল্যাটের প্রতিটি কোণ ভরাট করে ফেলেছে। বেডরুমে শুয়ে এপাশ ওপাশ করছে অদ্রিকা। ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে নিলাম ঘরের সেই দৃশ্যটা। আর তার চেয়েও বেশি অস্বস্তি দিচ্ছে বসার ঘরের ওই নতুন অতিথি, আয়নাটা। যদিও শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, তবুও অদ্রিকার মনে হচ্ছে দেয়ালের ওপাশ থেকে কেউ যেন কান পেতে তার নিঃশ্বাসের শব্দ শুনছে। বিছানায় উঠে বসল সে। গলার কাছে তৃষ্ণার দলা পাকিয়ে আছে। টেবিলের জগে জল নেই। অদ্রিকা বিরক্তি নিয়ে ঘড়ির দিকে তাকাল। রাত 3:03। তথাকথিত ডেভিলস আওয়ার বা শয়তানের প্রহর। কুসংস্কারে বিশ্বাস না করলেও কাঁটায় কাঁটায় এই সময় ঘুম ভাঙাপা তাকে একটু বিচলিত করল। তৃষ্ণা মেটাতেই হবে, কিচেনে যেতে হলে বসার ঘর পার হয়ে যেতে হবে। অদ্রিকা খাট থেকে নামল। মেঝের টাইলসগুলো বরফের মতো ঠান্ডা। চটি না পড়েই সে দরজার দিকে এগোল। দরজায় ছিটকিনি খোলার শব্দটা নিস্তব্ধ রাতে বোমার মতো ফাটল। অদ্রিকা কয়েক সেকেন্ড অপেক্ষা করল। করিডরটা অন্ধকার। লিভিং রুমের দিক থেকে আবছা একটা আলো আসছে। বোধহয় রাস্তার ল্যাম্পপোস্টের আলো বারান্দা দিয়ে ঢুকছে। পা টিপে টিপে করিডর ধরে এগোতে লাগল অদ্রিকা। ফ্ল্যাটের পরিবেশটা কেমন যেন অচেনা লাগছে, যেন গত কয়েক ঘণ্টায় তার চেনা ফ্ল্যাটের আয়তন বেড়ে গেছে আর ছাদটা অনেক উঁচুতে উঠে গেছে। বসার ঘরের কাছাকাছি পৌঁছতেই অদ্রিকা থমকে দাঁড়াল। একটা শব্দ, খুব মিহি, খুব অস্পষ্ট। শুরুতে মনে হলো বাতাসের শব্দ, হয়তো জানলার কোনো ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে। কিন্তু না, জানলা তো সব বন্ধ। শব্দটা এক নাগারে হচ্ছে না, ওঠানামা করছে। অদ্রিকা শ্বাস বন্ধ করে কান পাতল। এটা বাতাসের শব্দ নয়, এটা মানুষের গলার স্বর। ফিসফিসানি, যেন অনেকগুলো মানুষ একসাথে খুব নিচু স্বরে কথা বলছে। কথার ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু গলার স্বরে একটা অদ্ভুত জমুরি ভাব আছে। মনে হচ্ছে কোনো গোপন পরামর্শ চলছে, কিংবা কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। শব্দটা আসছে বসার ঘরের ঠিক মাঝখান থেকে। অদ্রিকার হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো। এই ফ্ল্যাটে সে একা থাকে, চোর ঢুকল, কিন্তু চোর ঢুকলে তো নিঃশব্দে কাজ সারবে, এভাবে ফিসফিস করে কথা বলবে কেন? সাহস সঞ্চয় করে অদ্রিকা বসার ঘরের দরজার ফ্রেমে উকি দিল। ঘরটা আধা অন্ধকার। সোফা, সেন্টার টেবিল, টিভি ক্যাবিনেট সব কিছুই তাদের নিজের জায়গায় স্থির হয়ে আছে। কোথাও কোনো মানুষের ছায়া নেই। কিন্তু সেই ফিসফিসানি এখন আরও স্পষ্ট। শব্দটা ছড়িয়ে নেই, শব্দটা আসছে একটি নির্দিষ্ট উৎস থেকে। আয়নাটা। পশ্চিম দিকের দেয়ালে ঝোলানো সেই বিশাল ভিক্টোরিয়ান আয়নাটা অন্ধকারের মধ্যেও অদ্ভুতভাবে চকচক করছে। মনে হচ্ছে ওটা নিজের ভেতর থেকে কোনো এক ধরনের ম্লান দ্যুতি ছড়াচ্ছে। আর ওই ফিসফিসানি, ওটা আসছে আয়নার কাঁচের ভেতর থেকে। অদ্রিকার যুক্তি বলছে পালিয়ে যেতে, বেডরুমে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিতে। কিন্তু এক দুর্বোধ্য সম্মোহন তাকে আটকে রাখল। তার পা দুটো যেন মেঝের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। সে ধীরে ধীরে মন্ত্রমুগ্ধের মতো আয়নাটার দিকে এগোতে লাগল। যত কাছে এগোচ্ছে ফিসফিসানি তত তীব্র হচ্ছে। এবার সে গলার স্বরগুলো আলাবা করতে পারছে।
একটা নয়, দুটো নয়, শত শত কণ্ঠস্বর। কারোর গলা কর্কশ, যেন বহু বছর ধরে চেরা গলায় চিৎকার করেছে, কারোর গলা কান্নার মতো ভেজা, আবার কারোর গলায় হাড় হিম করা শয়তানি হাসি। তারা একে অপরের উপর দিয়ে কথা বলছে। মুক্তি দে, ওকে ধর, রক্ত চাই, রক্ত, দরজাটা খোল। কথাগুলো অসংলগ্ন, এলোমেলো। ভাষাটা বাংলা মনে হচ্ছে, কিন্তু তার বাচনভঙ্গি অনেক পুরনো আমলের। অদ্রিকা এখন আয়নার ঠিক সামনে দাঁড়িয়ে, তার এবং কাঁচের মাঝখানের দূরত্ব মাত্র 1 হাত। সে দেখল আয়নার ভেতরের প্রতিবিম্বটা তার নয়। আয়নায় দেখা যাচ্ছে এক বিশাল লম্বা দালান। দালানের দুপাশে জ্বলছে মশাল, আর সেই দালানের মেঝেতে গিজগিজ করছে অসংখ্য ছায়া, কালো ধোঁয়াটে অব্যয়ব। তারা কাঁচের গায়ে ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। তাদের মুখ নেই, চোখ নেই, শুধু আছে হাঁ করা অন্ধকার গহ্বর, যেখান থেকে বেরোচ্ছে ওই ফিসফিসানি। অদ্রিকা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আয়নার ভেতর থেকে এক প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই দালানের ভেতরে। হঠাৎ ফিসফিসানি থেমে গেল। একদম পিনপতন নীরবতা। এই নীরবতা শব্দের চেয়েও ভয়ঙ্কর, কারণ অদ্রিকা বুঝতে পারল ভিড়ের গুঞ্জন থেমে গেছে, কারণ বিশেষ কেউ একজন আসছে। আয়নার গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটি মুখ, এক নারীর মুখ, ধবধবে সাদা চামড়া, এবড়োখেবড়ো রুক্ষ চুল, আর কপালে এক বিশাল সিঁদুরের টিপ, যা রক্তের মতো লাল। মহিলাটি সরাসরি অদ্রিকার চোখের দিকে তাকালো। তার চোখে কোনো মণি নেই, পুরোটাই সাদা। মহিলাটি হাসল। সেই হাসি সুন্দর নয়, বীভৎস। তার ঠোঁট নড়ল না, কিন্তু অদ্রিকার মস্তিষ্কের ভেতর সরাসরি একটি কণ্ঠস্বর বেজে উঠল, কোনো কানের মাধ্যম ছাড়াই। অনেক দিন পর নতুন খেলনা পেয়েছি। অদ্রিকার স্নায়ু আর সহ্য করতে পারল না। সে ছিটকে পেছনে সরে যেতে চাইল, কিন্তু পা পিছলে গিয়ে সে পড়ে গেল সেন্টার টেবিলের উপর। ঝনঝন শব্দে টেবিলের উপর রাখা কাঁচের ফুলদানিটা মেঝের উপর আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। শব্দের তীব্রতায় অদ্রিকার সম্বিত ফিরে এলো। সে দ্রুত হাতে পাশের ল্যাম্পশেডটা জ্বালিয়ে গেল। মুহূর্তের মধ্যে বসার ঘরটা হলুদ আলোয় ভরে গেল। অদ্রিকা ভয়ে কাঁপতে কাঁপতে আয়নার দিকে তাকালো। কিছুই নেই, না কোনো দালান, না কোনো ছায়া, না সেই সাদা চোখের মহিলা। আয়নায় কেবল অদ্রিকার নিজের ভীত সন্ত্রস্ত চেহারা, আর তার পেছনের এলোমেলো বসার ঘরটা দেখা যাচ্ছে। মেঝের উপর ভেঙে পড়ে আছে ফুলদানিটা। সবই কি মনের ভুল? হ্যালুসিনেশন? অদ্রিকা নিজেকে বোঝাতে চাইল যে এটা স্বপ্নের ঘুমে দেখা দুঃস্বপ্ন। হয়তো সে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়েছিল, যাকে ডাক্তারি ভাষায় বলে স্লিপ ওয়াকিং। কিন্তু যদি স্বপ্নই হবে, তাহলে ফুলদানিটা ভাঙল কি করে? আর ঘরটা এত ঠান্ডা কেন? এসি তো চালানো হয়নি। অদ্রিকা লক্ষ্য করল আয়নার কাঁচের উপর বাষ্প জমে আছে, যেন কেউ খুব কাছ থেকে ওটার উপর নিঃশ্বাস ফেলেছে। আর সেই বাষ্পের উপর খুব সরু লম্বা একটা দাগ, যেন ভেতর থেকে কেউ নখ দিয়ে কাঁচটা আঁচড়ে দিয়েছে। সে আর এক মুহূর্তও সেখানে থাকার সাহস পেল না। দৌড়ে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু এবার আর ছিটকিনি আটকাতে গিয়ে তার হাত কাঁপছে না। তার হাত অবশ হয়ে গেছে, কারণ দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে সে শুনেছে, খুব পরিষ্কার, খুব স্পষ্ট, বসার ঘর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ, এবং তার সাথে একটা ছোট্ট মেয়ের খিলখিল হাসির শব্দ। বাকি রাতটুকু অদ্রিকা আর বিছুনায় শোয়নি। সে ঘরের এক কোণে জুবুথুবু হয়ে বসেছিল, কানে হেডফোন গুজে রেখে গান চালিয়ে রেখেছিল সর্বোচ্চ ভলিউমে। কিন্তু গানের বিটের ফাঁকে ফাঁকে তার মনে হচ্ছে হেডফোনের ভেতরেও কেউ ফিসফিস করে বলছে, আমরা আসছি অদ্রিকা, আমরা আসছি। ভোরবেলার প্রথম আলো যখন জানলার পর্দা ভেদ করে ঘরে ঢুকল, তখন অদ্রিকা আয়নার দিকে যাওয়ার সাহস পেল। দিনের আলো সব ভয় দূর করে দেয়, এটাই তো নিয়ম। কিন্তু বসার ঘরে গিয়ে সে যা দেখল, তাতে তার রক্ত হিম হয়ে গেল। ফুলদানির ভাঙা কাঁচগুলো মেঝের উপর পড়ে আছে ঠিকই, কিন্তু আয়নার ঠিক নিচেই ধুলোমাখা মেঝের উপর একজোড়া ছোট্ট পায়ের ছাপ। ছাপগুলো অদ্রিকার দিকে মুখ করে নয়, বরং আয়না থেকে বেরিয়ে ঘরের ভিতরের দিকে চলে গেছে। এবং সেই ছাপগুলো ধুলোর ছাপ নয়, ওগুলো ভেজা, যেন কেউ শুদ্ধ জল বা অন্য কোনো তরল পদার্থে পা ডুবিয়ে আয়না থেকে বেরিয়ে এসেছে। অদ্রিকা ঝুঁকে দেখল, ওটা জল নয়, কালচে লাল রঙের চটচটে কোনো তরল রক্ত। ভোরের আলো ফোটার সাথে সাথেই অদ্রিকার ফ্ল্যাটের পরিবেশটা কিছুটা স্বাভাবিক হয়ে এলো। রাতের সেই হাড় হিম করা ঠান্ডা ভাবটা কেটে গেছে। জানলার পর্দা সরিয়ে দিতেই এক ঝাঁক রোদ এসে পড়ল বসার ঘরে।
অদ্রিকা হাতে এক বালতি জল আর ফ্লোর ক্লিনার নিয়ে দাঁড়িয়ে আছে সেই জায়গাটার সামনে, যেখানে সে ভোরের আধো আলোয় ছোট ছোট পায়ের ছাপ দেখেছিল। এখন এই উজ্জ্বল রোদে মেঝের দিকে তাকিয়ে সে বিভ্রান্ত বোধ করছে। কোথায় পায়ের ছাপ? কোথায় সেই কালচে লাল রক্তের দাগ? ইতালিয়ান মার্বেলের মেঝে ঝকঝক করছে, ধুলোর আস্তরণ ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। অদ্রিকা হাঁটু গেড়ে বসল, আঙ্গুল দিয়ে মেঝেটা ঘষল। কোনো চটচটে ভাব নেই। সে কি তবে ভুল দেখেছিল? গতরাতের অনিদ্রা আর আতঙ্কের কারণে তার মস্তিষ্ক কি তার সাথে খেলা করছে? হ্যালোসিনেশন, অদ্রিকা নিজেকেই শোনাল। স্ট্রেস আর ভয়ের কারণে ভিজুয়াল হ্যালোসিনেশন হচ্ছে। সে জোর করে মেঝেটা মুছল, ফিনাইলের কড়া গন্ধে ঘরের ভ্যাপসা গন্ধটা দূর করার চেষ্টা করল, কিন্তু মন থেকে খচখচানিটা গেল না। সে স্পষ্ট দেখেছিল ওই ছাপগুলো, এমনকি রক্তের মেটালিক গন্ধটাও তার নাকে এসেছিল। সব কি মনের ভুল হতে পারে? অফিসে যাবার জন্য তৈরি হতে হতে অদ্রিকা সিদ্ধান্ত নিল আজ সারাটা দিন সে বাড়ির বাইরে থাকবে। মানুষের মাঝে থাকলে এই ভয়টা কাটবে। সে পেশায় একজন আর্কিটেক্ট। আজ তার একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে। কাজে ডুবে থাকলে হয়তো এই অলিক চিন্তাগুলো মাথা থেকে দূর হবে। কিন্তু সমস্যা হলো আয়নাটা। তৈরি হওয়ার সময় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের দিকে তাকাতে তার গা গুলিয়ে উঠল। মনে হচ্ছে তার নিজের প্রতিবিম্বটাও যেন তাকে বিচারকের দৃষ্টিতে দেখছে। সে দ্রুত তৈরি হয়ে বসার ঘর দিয়ে বেরোনোর সময় সেই বিশাল ভিক্টোরিয়ান আয়নাটার দিকে না তাকানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু মানুষের স্বভাব বড় অদ্ভুত। যা সে এড়াতে চায়, চোখ বারবার সেদিকেই যায়। যাওয়ার আগে অদ্রিকা একটা ভারী বেডশিট নিয়ে এলো। সে আয়নাটাকে ঢেকে দেবে। এই জঘন্য জিনিসটার কাঁচ সে আর দেখতে চায় না। চেয়ারের উপর দাঁড়িয়ে সে যত্ন করে পুরো আয়নাটা ঢেকে দিল। সাদা চাদরের আড়ালে ঢাকা পড়ল সেই অভিশপ্ত কাজ। ব্যাস, আর কোনো নজরদারি নয়। অদ্রিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। অফিসটা পার্ক স্ট্রিটের এক বহুতল ভবনে। কাঁচঘেরা কনফারেন্স রুম, ব্যস্ত কলিগদের আনাগোনা, কফি মেশিনের শব্দ, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। অদ্রিকার মনে হলো সে যেন নরক থেকে স্বর্গে ফিরে এসেছে। মিটিং শুরু হলো দুপুর 12টায়। ক্লায়েন্ট একজন অবাঙালি ব্যবসায়ী। নতুন বাংলোর ডিজাইন নিয়ে আলোচনা চলছে। অদ্রিকা ল্যাপটপে তার প্রেজেন্টেশন দেখাচ্ছে। মিস অদ্রিকা, এই লিভিং রুমটার ডিজাইনটা একটু ভিক্টোরিয়ান স্টাইলে করলে কেমন হয়? ক্লায়েন্ট প্রশ্ন করলেন। ভিক্টোরিয়ান শব্দটা শুনেই অদ্রিকার বুকের ভেতরটা ধক করে উঠল। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ করা যায়, তবে মডার্ন মিনিমালিস্ট স্টাইলটা এখন বেশি ট্রেন্ডিং। কথা বলতে বলতেই অদ্রিকার চোখ গেল কনফারেন্স রুমের কাঁচের দেয়ালের দিকে। স্বচ্ছ কাঁচে কনফারেন্স রুমের ভেতরের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সবাই মন দিয়ে স্লাইড দেখছে। হঠাৎ অদ্রিকা জমে গেল। কাঁচের প্রতিবিম্বে দেখা যাচ্ছে তার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে আছে। কেউ একজন খুব লম্বা, যার মাথাটা প্রায় ছাদ ছুঁয়ে যাচ্ছে। তার শরীরটা কালো আলখেল্লায় ঢাকা। মুখটা স্পষ্ট নয়, কিন্তু সে ঝুঁকে আছে অদ্রিকার ঘাড়ের কাছে, যেন সে অদ্রিকার ল্যাপটপের স্ক্রিনটা দেখছে। অদ্রিকা ঝট করে পেছনে ফিরল। কিছু হলো মিস অদ্রিকা? ক্লায়েন্ট অবাক হয়ে জিজ্ঞেস করলেন। অদ্রিকার পেছনে কেউ নেই, শুধু তার বস মিস্টার সেন দাঁড়িয়ে কফি খাচ্ছেন। না না, কিছু না, আসলে কাল রাতে ঘুমটা ঠিকমতো হয়নি। সে আবার কাঁচের দেয়ালের দিকে তাকালো। সেই ছায়াটা আর নেই, কিন্তু অদ্রিকার মনে হলো কাঁচের ওই জায়গাটায় যেখানে ছায়াটা ছিল সেখানে একটা ঝাপসা হাতের ছাপ ফুটে আছে, যেন কেউ ওপাশ থেকে কাঁচটা ধরে দাঁড়িয়েছিল। সারাটা দিন এভাবেই কাটল। ওয়াশরুমে হাত ধুতে গিয়ে বেসিনের আয়নায় তাকাতে ভয়, লিফটের স্টিলের দরজায় নিজের ছায়া দেখে চমকে ওঠা। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত প্রতিফলক বস্তু, তা হোক কাঁচ, জল বা স্টিল, সব যেন এক একটা গোপন ক্যামেরা, যা দিয়ে সেই সত্তাটি তাকে নজরে রাখছে। সন্ধে 7টা। অফিস ছুটির পর অদ্রিকা সোজা বাড়ি ফিরতে চাইল না। সে দক্ষিণাপনে তার বন্ধু সোহিনীর দোকানে গেল। সোহিনী অ্যান্টিক জুয়েলারির ব্যবসা করে। অদ্রিকা ভাবল সোহিনীকে সব খুলে বলবে। কফি শপে বসে সোহিনী অদ্রিকার চোখের নিচে কালিমার দিকে তাকিয়ে বলল, তোর শরীর খারাপ নাকি রে? ভূত দেখার মতো দেখাচ্ছে। অদ্রিকা ম্লান হাসল। ভূতই তো মনে হয়। শোন, আমি একটা আয়না কিনেছি। সে গত 24 ঘণ্টার ঘটনাগুলো গড়গড় করে বলে গেল। নিলাম ঘর, ফিসফিসি, পায়ের ছাপ, অফিসের হ্যালুজিনেশন, সব। সোহিনী চুপ করে শুনল, তারপর বলল, তুই কি কোনো সাইকোলজিক্যাল থ্রিলার পড়ছিস ইদানিং? অদ্রিকা, ওটা জাস্ট একটা পুরনো আয়না। পুরনো জিনিসে অনেক সময় ফাঙ্গাস বা কেমিক্যাল রিয়াকশন থেকে দাগ হয়। আর সাউন্ড, পুরনো কাঠের আসবাবপত্র আবহাওয়ার কারণে সংকুচিত বা প্রসারিত হলে শব্দ হয়। এটাকে উড ওয়ার্পিং বলে। তুই তো আর্কিটেক্ট, তুই তো জানিস। বন্ধুর যুক্তিবাদী ব্যাখ্যায় অদ্রিকা কিছুটা আশ্বস্ত হতে চাইল। ঠিকই তো, সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সে হয়তো অতিরিক্ত ভাবছে। কিন্তু ওই পায়ের ছাপ,
অদ্রিকা প্রশ্ন করল। হয়তো তোর কাজের মাসি মেঝেটা ঠিকমতো মোছেনি, কিংবা তুই নিজেই কিছু ফেলেছিলি খেয়াল করনি, উড়িয়ে দিল বন্ধু। বন্ধুর সাথে কথা বলে অদ্রিকার মনটা একটু হালকা হলো। সত্যি তো, সে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। রাত ৯টায় যখন অদ্রিকা নিজের ফ্ল্যাটে ফিরল, তখন সে অনেকটাই শান্ত। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরটা অন্ধকার, সে আলো জ্বালালো না। অভ্যাসবশত অন্ধকারে পা ফেলে সোফার দিকে এগোল। বসার ঘরের আবছা আলোয় সে চুক গেল পশ্চিম দিকের দেয়ালটার দিকে। অদ্রিকার হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে পড়ে গেল। সকালে সে নিজের হাতে আয়নাটাকে একটা সাদা বেডশিট দিয়ে মুড়ে দিয়ে গিয়েছিল। সে নিশ্চিত সে গিট বেঁধেছিল যাতে চাদরটা খুলে না যায়। কিন্তু এখন আয়নাটা সম্পূর্ণ উন্মুক্ত। সাদা চাদরটা আয়নার নিচে মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে, যেন কেউ রাগে ওটা ছেড়ে নিচে ফেলে দিয়েছে। আর আয়নাটা? অন্ধকারের মধ্যেও আয়নাটা জল করছে। অদ্রিকা দেখল আয়নার কাঁচের ওপর লাল লিপস্টিক বা রং দিয়ে কিছু একটা লেখা হয়েছে। লেখাটা উল্টো, যাতে আয়নায় সোজা দেখা যায়। কিন্তু অদ্রিকা যেহেতু আয়নার বাইরে দাঁড়িয়ে আছে, সে লেখাটা উল্টো দেখছে। লেখাটা হলো, তুই আমাকে ঢাকতে পারবি না। অদ্রিকার শরীর থরথর করে কেঁপে উঠল। এটা হ্যালোসিনেশন নয়, এটা বিজ্ঞান নয়, এটা উড ওয়ার্পিং নয়। কেউ একজন তার অনুপস্থিতিতে এই ঘরে ছিল। সে দৌড়ে গিয়ে বেডরুমে ঢুকতে চাইল, কিন্তু করিডোরে পা বাড়াতেই সে থমকে গেল। করিডোরের শেষ মাথায় তার বেডরুমের দরজার সামনে আয়নাটি দাঁড়িয়ে আছে। অদ্রিকা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে ঘাড় ঘুরিয়ে বসার ঘরের দিকে তাকাল। বসার ঘরের দেয়ালে আয়নাটা নেই, শুধু পেরেকটা ঝুলছে। কিভাবে এত ভারী একটা আয়না একলা খুলে করিডোরের শেষে চলে গেল? করিডোরের শেষে রাখা আয়নাটা এখন অদ্রিকার পথ আটকে দাঁড়িয়ে আছে। আয়নার ভেতরে অদ্রিকার বেডরুমটা দেখা যাচ্ছে না। তার বদলে দেখা যাচ্ছে একটা লম্বা সিঁড়ি, যা নেমে গেছে মাটির গভীরে, অন্ধকারের দিকে। এবং সেই আয়নার ভেতর থেকে এবার আর ফিসফিসি নয়, স্পষ্ট একটা যান্ত্রিক শব্দ, নখের আঁচড়ের শব্দ, খচ খচ খচ। অদ্রিকা বুঝতে পারল তার পালানোর পথ বন্ধ। তার নিজের বাড়িটাই এখন আর তার নয়। সে এখন এক শিকার, আর শিকারী অপেক্ষা করছে ওই কাঁচের ওপারে। হঠাৎ ফ্ল্যাটের সব আলো দপ করে নিভে গেল, এবং অন্ধকারে একেবারে অদ্রিকার কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলল, পেছনে তাকাও। কিন্তু অদ্রিকা জানে পেছনে তাকালে কি হবে। সে চোখ বন্ধ করে ফেলল, আর তখনই সে অনুভব করল তার কাঁধের ওপর চেপে বসল এক হাড় হিম করা ঠান্ডা হাত। হাতটা মানুষের নয়, হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। দৃষ্টির ভ্রম শেষ, এখন শুরু হবে আসল খেলা। অন্ধকারের মধ্যে অদ্রিকার কাঁধের উপর চেপে বসা সেই হিম শীতল হাতটি তাকে নড়তে দিচ্ছে না। তার শরীরের প্রতিটি স্নায়ু অবশ হয়ে গেছে। গলার কাছে আটকে আছে তীব্র চিৎকার। সে জানে যদি সে এখন ঘাড় ঘোরায়, তবে সে এমন কিছু দেখবে যার পর আর সুস্থ মস্তিষ্কে বেঁচে থাকা সম্ভব নয়। আলো, আমার আলো দরকার। অদ্রিকার মস্তিষ্ক তখন কেবল এই একটাই সংকেত দিচ্ছে। এক মুহূর্তের অমানসিক সাহসে ভর করে সে কাঁধের উপর থেকে সেই অদৃশ্য হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং সামনের দিকে ঝাঁপ দিল। সোজা গিয়ে পড়ল বেডরুমের দরজার উপর। কাঁপতে কাঁপতে কোনো মতেই সে দেওয়ালের সুইচবোর্ডটা খুঁজে পেল। ঘট শব্দে মেইন সুইচ অন হল। মুহূর্তের মধ্যে করিডর, বসার ঘর আর কিচেন সব আলোয় ভেসে গেল। অদ্রিকা হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তার পিঠটা দরজার সাথে ঠেকে আছে। সে ভয়ে ভয়ে চোখ মেলল। করিডর ফাঁকা। সেই বিশাল আয়নাটা, যেটা একটু আগেই তার পথ আটকে করিডরের মাঝখানে দাঁড়িয়েছিল, সেটা সেখানে নেই। অদ্রিকা ঘাড় ঘুরিয়ে বসার ঘরের দিকে তাকাল। পশ্চিম দিকের দেওয়ালে, ঠিক যেখানে ওটা টাঙানো ছিল, সেখানেই আয়নাটা ঝুলছে। নিচে পড়ে আছে সেই সাদা চাদরটা। সবকিছু স্বাভাবিক, যেন কিছুই হয়নি। যেন গত 5 মিনিটের সেই নরক যন্ত্রণা শুধুই অদ্রিকার মস্তিষ্কের কল্পনা। কিন্তু অদ্রিকা জানে এটা কল্পনা নয়, কারণ তার ডান কাঁধে এখনও বরফ শীতল এক ব্যথার অনুভূতি হচ্ছে। সে কাঁপতে কাঁপতে নিজের টি-শার্টের কলারটা একটু সরালো। করিডরের আয়নায়, যেটা একটা সাধারণ ছোট আয়না, নিজেকে দেখল। তার ফর্সা কাঁধের ওপর দগদগ করছে 5টি আঙুলের কালশিটে দাগ। দাগগুলো কালচে নীল রঙের, যেন কোনো মৃতদেহ তাকে স্পর্শ করেছিল। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং সরু। মানুষের আঙুল এত লম্বা হতে পারে না। অদ্রিকা চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু তার গলা দিয়ে গোঙানির মতো শব্দ বেরোল। সে বুঝতে পারল সে এক ভয়ানক ফাঁদে আটকা পড়েছে। এই ফ্ল্যাটটা এখন আর তার নয়, এটা একটা খাঁচা, আর সে ইঁদুরের মতো আটকা পড়েছে। সে মোবাইলটা হাতে নিল। পুলিশ, সোহিনী, মা, কাউকে ফোন করবে। কিন্তু মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখল নো নেটওয়ার্ক কাভারেজ।
ওয়াইফাই রাউটারটা জ্বলছে, কিন্তু কোনো সিগন্যাল নেই। ল্যান্ডলাইনটা ডেড। তাকে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সে ঠিক করল সে পালাবে, এখনই, রাত যতই হোক। সে রাস্তায় গিয়ে দাঁড়াবে। এই অভিশপ্ত ফ্ল্যাটে সে এক মুহূর্তও থাকবে না। অদ্রিকা দৌড়ে বেডরুমে গিয়ে নিজের হ্যান্ডব্যাগটা নিল। গাড়ির চাবি, ওয়ালেট সব হাতের মুঠোয় পুরে নিল। জুতো পরার সময়টুকুও নষ্ট করল না। খালি পায়ে সে মেন দরজার দিকে ছুটল। কিন্তু দরজার কাছে পৌঁছতে সে থমকে গেল। দরজার হাতলটা আগুনের মতো গরম। হাত দিতেই সে ছিটকে সরে এলো। তার হাতের তালু পুড়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে দরজার ওপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে অন্য কোনো উপায় খুঁজল। বারান্দার স্লাইডিং ডোর। সে বারান্দার দিকে দৌড় দিল, কিন্তু কাঁচের দরজার কাছে গিয়ে দেখল সেটা লক করা। চাবিটা কোথায় রেখেছিল? সে তো এখানেই রেখেছিল। সে মরিয়া হয়ে দরজার হাতল ধরে টানাটানি করল, খুলছে না। এবং ঠিক তখনই বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে অদ্রিকা অনুভব করল আয়নাটা তার দিকে তাকিয়ে আছে। না, আয়নার চোখ নেই, কিন্তু ওই জড় বস্তুটির ভেতর থেকে এক তীব্র আকর্ষণ শক্তি কাজ করছে। অদ্রিকা তাকাতে চাইল না। সে চোখ বন্ধ করে রাখল, কিন্তু তার কানের কাছে আবার সেই ফিসফিসানি শুরু হলো। তবে এবার আর অনেকগুলো গলা নয়, এবার একটাই গলা, একটা বাচ্চার গলা। দিদি, আমার দিকে তাকাও, আমি একা, আমার খুব কষ্ট হচ্ছে। গলাটা এত মায়াবী, এত করুণ যে অদ্রিকার মনের অজান্তেই চোখ খুলে গেল। সে ধীর পায়ে আয়নার দিকে ঘুরল। আয়নাটা এখন আর সাধারণ আয়না নয়। এর ফ্রেমের সাপগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। কাঠের শরীর বেয়ে ওগুলো নড়ছে। আর কাঁচটা এখন এক গভীর জলাশয়। অদ্রিকা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। সে দেখল আয়নার ভেতরে তার নিজের প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু একটা গণ্ডগোল আছে। অদ্রিকা কাঁদছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে গালে। তার ভুরু কুঁচকে আছে ভয়, তার ঠোঁট কাঁপছে। কিন্তু আয়নার ভেতরের অদ্রিকা কাঁদছে না। প্রতিবিম্বটি স্থির দৃষ্টিতে অদ্রিকার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো জল নেই, তার মুখে কোনো ভয় নেই, আছে এক পাথরের মতো নিষ্পৃহতা। অদ্রিকা নিজের হাতটা মুখে তুলল। আয়নার প্রতিবিম্বটা হাত তুলল না, সে হাত নামিয়েই দাঁড়িয়ে রইল। বাস্তব এবং প্রতিবিম্বের এই অসামঞ্জস্য অদ্রিকার মাথার শির ছিঁড়ে ফেলার উপক্রম করল। পদার্থবিদ্যার সব নিয়ম এখানে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কে তুই? অদ্রিকা বিড়বিড় করে বলল। তার গলা চিরে বেরোল এক আর্তনাদ। আয়নার ভেতরের প্রতিবিম্বটি এবার নড়ল। সে একটু একটু করে অদ্রিকার দিকে ঝুঁকে এলো, যেন কাঁচের ওপাশ থেকে সে অদ্রিকাকে ভালো করে দেখতে চাইছে। তারপর খুব ধীর গতিতে প্রতিবিম্বের ঠোঁটের কোণগুলো ওপরের দিকে উঠতে শুরু করল। প্রথমে একটা মৃদু বাঁকা হাসি, তারপর সেটা চওড়া হতে লাগল। অদ্রিকা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার নিজের মুখ নিজের চেহারায় তার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিটা তার নয়, ওটা এক পৈশাচিক, বীভৎস হাসি। প্রতিবিম্বের হাসিটা এত চওড়া হয়ে গেল যেন মনে হচ্ছে তার গালের চামড়া ছিঁড়ে যাবে। ঠোঁট সরে গিয়ে বেরিয়ে এলো দাঁত, কিন্তু সেগুলো অদ্রিকার সাদা সুন্দর দাঁত নয়। সেগুলো কালো, পচা এবং ছুচালো, হুবহু কোনো বন্য পশুর মতো। তুই আমাকে ঢাকতে চেয়েছিলি, প্রতিবিম্বটি কথা বলল, কিন্তু অদ্রিকার ঠোঁট নড়ল না। শব্দটা এলো সরাসরি কাঁচের ভেতর থেকে। আওয়াজটা অদ্রিকার গলার মতোই, কিন্তু তাতে মিশে আছে ধাতব ঘেরঘেরে আওয়াজ। তুই আমাকে ছেড়ে যেতে চাস অদ্রিকা, কিন্তু আমরা যে এখন এক। তোর শরীরটা আমার খুব পছন্দ হয়েছে। অদ্রিকা আতঙ্কে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ল না। সে দেখল আয়নার ভেতরের অদ্রিকা তার হাতটা বাড়াল। সেই হাতটা কাঁচের তল ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। কাঁচের উপর ভেতর থেকে চাপ পড়ছে। কাঁচটা ইলাস্টিকের মতো বেঁকে আসছে বাইরের দিকে। না, না, না! অদ্রিকা চিৎকার করে উঠল। সে হাতের কাছে যা পেল, একটা ভারী ব্রঞ্জ স্ট্যাচু, সেটা তুলে সর্বশক্তি দিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারল। ঝ্যাং 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 বিকট শব্দে বসার ঘর কেঁপে উঠল। কিন্তু আয়না ভাঙল না। স্ট্যাচুটা কাঁচে লেগে ঠিকরে ফিরে এলো, যেন ওটা একটা রাবারের দেওয়ালে আঘাত করেছে। কাঁচের গায়ে একটা আঁচড়ও পড়ল না। উল্টে আয়নার ভেতর থেকে একটা অট্টহাসি ফেটে পড়ল। হাসিটা এত তীব্র যে ঘরের জানালার কাঁচগুলো থরথর করে কাঁপতে লাগল। প্রতিবিম্বটি এবার হাসতে হাসতে নিজের দু হাত দিয়ে কাঁচের ভেতর থেকে ক্রমাগত আঘাত করতে লাগল। ডুম ডুম ডুম, যেন সে কাঁচ ভেঙে এই পৃথিবীতে চলে আসার জন্য উন্মাদ হয়ে গেছে।
প্রতিটি আঘাতেই অদ্রিকার হৃৎপিণ্ড কেঁপে উঠছে। সে বুঝতে পারল কাঁচটা ভাঙলে ওই জিনিসটা বেরিয়ে আসবে, আর তখন তার রক্ষা নেই। অদ্রিকা 2 কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। বন্ধ কর এই হাসি, সে চিৎকার করতে লাগল। হঠাৎ সব শব্দ থেমে গেল। হাসি, আঘাতের শব্দ, সব চুপ। অদ্রিকা ধীরে ধীরে মাথা তুলল, আয়নার দিকে তাকালো। আয়নার কাঁচটা এখন ঘোলাটে হয়ে গেছে, তার ভেতরে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার মধ্যে বড় বড় করে লেখা একটি শব্দ ফুটে উঠেছে, কাল বদল। অদ্রিকা শব্দটার মানে বোঝে না, কিন্তু সে অনুভব করল তার নাকের নিচে কিছু একটা গড়িয়ে পড়ছে। সে হাত দিয়ে মুছল, রক্ত, তার নাক দিয়ে রক্ত পড়ছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে সে দেখল আয়নার ফ্রেমের ওপর খোদাই করা সাপ দুটো নড়ছে। তারা ফ্রেম থেকে বেরিয়ে মেঝেতে নেমে আসছে, এবং তাদের পেছনে আয়নার গভীর অন্ধকার থেকে বেরিয়ে আসছে একজোড়া ধূসর রঙের পা। অদ্রিকার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও সে শুনতে পেল তার নিজের গলার আওয়াজ, যা বলছে, আমি চলে এসেছি অদ্রিকা, এবার তোর পালা আয়নার ওপাশে যাবার। অদ্রিকার যখন জ্ঞান ফিরল, তখন জানলা দিয়ে আসা রোদ মেঝের ওপর লুটিয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় সকাল 10টা। সে কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল? 10 ঘন্টা নাকি 12 ঘন্টা? সে চোখ খোলার চেষ্টা করল, কিন্তু চোখের পাতাগুলো যেন আঠা দিয়ে জোড়া লাগানো। মাথার ভেতরটা দপদপ করছে, যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে মস্তিষ্কের ভেতরে। পিঠের নিচে মার্বেলের মেঝের হাড় কাঁপানো ঠান্ডা। অদ্রিকা উঠার চেষ্টা করল, কিন্তু তার শরীরের প্রতিটা জয়েন্টে অসহ্য ব্যথা। মনে হচ্ছে গতকাল রাতে তাকে কোনো ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়েছিল। অনেক কষ্টে কোনোইতে ভর দিয়ে সে উঠে বসল। নাকের নিচে জমাট বাঁধা রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। সে হাত দিয়ে মুছল, মাথাটা একটু ঘুরছে। তার চোখ প্রথমেই গেল পশ্চিমের দেওয়ানের দিকে। আয়নাটা সেখানে স্থির হয়ে আছে। গতকাল রাতের সেই ধোঁয়া, সেই সাপের নড়াচড়া, সেই বীভৎস প্রতিবিম্ব সব উধাও। এখন ওটা কেবলই একটি সুন্দর প্রাচীন কাঠের ফ্রেমের আয়না। রোদের আলোয় ওটাকে নিরীহ দেখাচ্ছে, কিন্তু অদ্রিকা জানে এই শান্ত রূপটা ছদ্মবেশ মাত্র। বাঘ যেমন শিকার ধরার আগে ঘাসের আড়ালে চুপ করে বসে থাকে, আয়নাটাও এখন চুপ করে আছে। অদ্রিকা টলটলতে উঠে দাঁড়াল। তার খুব তৃষ্ণা পেয়েছে। গলার ভেতরটা মরুভূমির মতো খটখটে। সে রান্নাঘরের দিকে পা বাড়াল, কিন্তু প্রথম পা ফেলতেই সে ব্যথায় কোকিয়ে উঠল। তার বাঁ পায়ের গোড়ালিটা মচকে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু ব্যথাটা শুধু গোড়ালিতে নয়, তার উরুতে, কোমরে, পিঠে সর্বত্র জ্বালা করছে। সে করিডরের ছোট আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল না, সাহস হল না। সোজা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বেসিনের ট্যাপ খুলে মুখে চোখে জল দিল। ঠান্ডা জলের স্পর্শে তার চেতনা কিছুটা ফিরল। এবার সে ওয়াশরুমের আয়নায় নিজের দিকে তাকাল। শুকনো রক্ত ধুয়ে ফেলার পর যে মুখটা বেরিয়ে এলো, সেটাকে অদ্রিকা চিনতে পারল না। চোখের নিচে গভীর কালো গর্ত, গাল ভেঙে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল তার গলা। গলার 2 পাশে কালচে বেগুনি রঙের দাগ। দাগগুলো এলোমেলো নয়, খুব স্পষ্ট আঙুলের ছাপ। কেউ একজন তার গলা টিপে ধরেছিল। আঙুলগুলো এত লম্বা যে প্রায় ঘাড়ের পেছনে গিয়ে ঠেকে। অদ্রিকা কাঁপতে কাঁপতে নিজের টি-শার্টটা উপরে তুলল। চিৎকারটা গলায় এসে আটকে গেল। তার ফর্সা পেটের উপর, পাঁজরের হাড়ের উপর অজস্র কালশিটে দাগ। দাগগুলো কালচে নীল, কোনোটা বা লাল। মনে হচ্ছে সারা রাত ধরে কেউ তাকে নির্মমভাবে প্রহার করেছে, কিংবা কেউ তাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিল। দাগগুলো দেখলে মনে হয় কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এগুলো কি? আমি কি নিজের অজান্তেই নিজেকে আঘাত করেছি? অদ্রিকা বিড়বিড় করল। হঠাৎ শাওয়ার এরিয়া থেকে একটা শব্দ হল, টপ টপ টপ। অদ্রিকা চমকে তাকাল। শাওয়ার হেড থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, কিন্তু কল তো বন্ধ। সে নিশ্চিত কল বন্ধ ছিল। সে এগিয়ে গিয়ে কলটা ভালো করে টাইট দিল। জল পড়া বন্ধ হল, কিন্তু যেই সে ঘুরল, আবার শব্দটা হলো, এবার আরও জোরে, যেন কেউ শাওয়ারটা পুরো খুলে দিয়েছে। অদ্রিকা দ্রুত ঘুরল। না, কল বন্ধ, জল পড়ছে না, কিন্তু শব্দটা আসছে ঠিক তার কানের পাশ থেকে।
জলের শব্দ নয়, ওটা ছিল চপচপ শব্দ, ভিজে পায়ে কেউ হাঁটলে যেমন শব্দ হয়। কে? অদ্রিকা চিৎকার করে উঠল। বাথরুমের প্রতিধ্বনি ছাড়া কোনো উত্তর এলো না। সে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এলো। এই ফ্ল্যাটের প্রতিটি কোণ এখন তার শত্রু, তাকে পালাতে হবে এক্ষুনি। সে শোবার ঘরে গিয়ে আলমারি থেকে একটা সালবার কামিজ বের করার চেষ্টা করল। জিন্স পরার মতো শক্তি তার শরীরে নেই। কাপড় বদলানোর সময় তার মনে হলো ঘরের তাপমাত্রা আচমকা কমে গেল। এতক্ষণ তো রোদ ছিল, গরম ছিল, এখন হঠাৎ এসি চালানোর মতো ঠান্ডা কেন? সে অনুভব করল তার পিঠের ওপর কেউ দাঁড়িয়ে আছে, এত কাছে যে তার ঘাড়ের কাছে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগছে। অদ্রিকা এক ঝটকায় ঘুরল। কেউ নেই। কিন্তু না, ভুল। কেউ নেই বলাটা ভুল হবে। বেডরুমের ভারী পর্দাগুলো নড়ছে, যদিও জানলা বন্ধ। সিলিং ফ্যানটা বন্ধ, তবুও ওটা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। ক্যাচ ক্যাচ, একঘেয়ে শব্দ। প্লিজ, আমাকে ছেড়ে দাও, অদ্রিকা কাঁদো কাঁদো গলায় বলল। আমি কি ক্ষতি করেছি তোমার? উত্তরে সে তার বিছানার তোষকটা ডেবে যেতে দেখল, যেন অদৃশ্য কেউ একজন বিছানায় এসে বসল। তোষকের উপর একটা ভারী শরীরের ছাপ স্পষ্ট ফুটে উঠল। অদ্রিকার সহ্য করতে পারল না। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু করিডরের মাঝখানে আসতেই এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মারল। ধাক্কাটা এত জোরে ছিল যে অদ্রিকা ছিটকে গিয়ে পাশের দেওয়ালে আছড়ে পড়ল। তার মাথাটা দেওয়ালে ঠুকে গেল। ব্যথায় সে কোকিয়ে উঠল। কোথায় যাচ্ছেস? প্রশ্নটা কানে এলো না, সরাসরি মাথায়। সেই একই কর্কশ ধাতব কণ্ঠস্বর। পালাবি আমার অনুমতি ছাড়া? অদ্রিকা মেঝেতে বসে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল। আমাকে যেতে দাও, আমি পুলিশ ডাকব। অট্টহাসির শব্দে ফ্ল্যাটের দেওয়ালগুলো কেঁপে উঠল। হাসিটা এবার আয়না থেকে আসছে না, হাসিটা আসছে ঘরের চারপাশ থেকে, দেওয়াল থেকে, ছাদ থেকে, মেঝে থেকে। পুলিশ ডাক না, দেখ কে আসে। ঠিক তখনই অদ্রিকার হাতের কাছে পড়ে থাকা মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল সোহিনী। সোহিনী? সোহিনী ফোন করেছে। অদ্রিকা ঝাঁপিয়ে পড়ল ফোনটার ওপর। এই তার শেষ সুযোগ। সে ফোনটা রিসিভ করল। হ্যালো, সোহিনী, আমাকে বাঁচা, প্লিজ আমার ফ্ল্যাটে আয়, আমি বেরোতে পারছি না। অদ্রিকা চিৎকার করে এক নাগারে কথাগুলো বলল। ওপাশ থেকে সোহিনীর গলা শোনা গেল, কিন্তু সোহিনী অদ্রিকার কথার উত্তর দিচ্ছে না। হ্যালো, অদ্রিকা? কিরে, ফোন তুলছিস না কেন? আজ কি অফিস যাসনি? অদ্রিকা অবাক হল। আমি তো কথা বলছি, তুই শুনতে পারছিস না? সোহিনী আবার বলল, হ্যালো হ্যালো। ধুর, লাইনটা মনে হয় কেটে গেছে, শুধু সাঁয় সাঁয় শব্দ হচ্ছে। অদ্রিকা বুঝতে পারল তার কোনো কথা সোহিনীর কানে পৌঁছচ্ছে না। কোনো এক অদৃশ্য দেওয়াল তার আওয়াজকে শুষে নিচ্ছে। হঠাৎ অদ্রিকা শুনল ফোনের ওপাশ থেকে সোহিনী কারুর সাথে যেন কথা বলছে। না রে, লাইনটা কানেক্টেড দেখাচ্ছে, কিন্তু ও কথা বলছে না। দড়া, আবার ট্রাই করছি। কিন্তু ফোন কাটল না। ফোনের স্পিকারে এবার অন্য কারোর গলা শোনা গেল। অদ্রিকার নিজের গলা, হুবহু অদ্রিকার গলার স্বর, কিন্তু ভাবলেশীন, যান্ত্রিক। ফোনের ওপাশ থেকে অদ্রিকার সেই নকল অদ্রিকা সোহিনীকে বলল, সোহিনী, আমি একটু ব্যস্ত আছি, শরীরটা ভালো নেই, আজ ডিস্টার্ব করিস না। সোহিনী বলল, ও আচ্ছা, ঠিক আছে, রেস্ট নে, বিকেলে আসব? না, নকল অদ্রিকা বলল, একদম আসবি না, আমি একা থাকতে চাই, ফোন রাখ। লাইনটা কেটে গেল। অদ্রিকা পাথরের মতো বসে রইল। তার হাত থেকে ফোনটা খসে পড়ল। তার অস্তিত্ব চুরি হয়ে যাচ্ছে। বাইরের পৃথিবীর কাছে সে স্বাভাবিক আছে, কিন্তু আসলে সে এই চার দেওয়ালের মাঝে বন্দী। ওই সত্তাটি বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। হঠাৎ অদ্রিকার বাঁ পায়ের টান পড়ল। অদ্রিকা কিছু বুঝতে ওঠার আগেই তাকে মেঝের ওপর দিয়ে হিচয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো অদৃশ্য হাত তার গোড়ালি শক্ত করে চেপে ধরেছে। সেই হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা আর ইস্পাতের মতো শক্ত। আহ আহ, অদ্রিকা চিৎকার করে মেঝে আঁকড়ে ধরার চেষ্টা করল। কার্পেট খামচে ধরল, কিন্তু কার্পেট সহ সে এগিয়ে যাচ্ছে। গন্তব্য বসার ঘর, সেই আয়না। না, আমি যাব না, ছেড়ে দে। অদ্রিকা দুপা দিয়ে লাথি মারার চেষ্টা করল, কিন্তু শূন্যে লাথি মেরে কী লাভ? তাকে টেনে হিঁচড়ে বসার ঘরের মাঝখানে নিয়ে আসা হলো, আয়নাটার ঠিক সামনে। আয়নাটা এখন আর শান্ত নয়, কাঁচের ভেতরটা টকবক করছে, কালো ধোয়া পাক খাচ্ছে।
আর সেই ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসছে শত শত হাত, ফ্যাকাশে মরা মানুষের মতো হাত। তারা কাঁচের দেওয়াল ভেদ করে অদ্রিকাকে ডাকছে। মেঝের উপর অদ্রিকাকে ছেড়ে দেওয়া হলো। সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু এবার সে অনুভব করল তার পিঠের উপর এক বিশাল ভার, যেন কেউ তার পিঠে চড়ে বসে আছে। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অদ্রিকার। ভারটা এত বেশি যে তার পাঁজরের হাড়গুলো মরমর করে উঠল। তার কানের কাছে গরম নিঃশ্বাস পড়ল, পচা মাংসের গন্ধ। তোর শরীরটা খুব দুর্বল অদ্রিকা, কিন্তু চিন্তা করিস না, আমি এটাকে শক্তপোক্ত করে নেব, আমার অনেক কাজ বাকি। অদ্রিকা দেখল তার নিজের হাত দুটো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার ডান হাতটা নিজে থেকেই উঠে গেল। হাতটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার গলার দিকে। সে প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করল। তার মস্তিষ্ক বলছে হাত নামা, কিন্তু হাতটা শুনছে না। ওটা এখন অন্য কারোর আদেশে চলছে। নিজের হাত নিজের গলা টিপে ধরল। আঙুলগুলো গেঁথে গেল শ্বাসনালীতে। অদ্রিকা শ্বাস নিতে পারছে না, তার চোখ ঠেলে বেরিয়ে আসছে। সে দেখল আয়নার ভেতরের প্রতিবিম্বটি তার দিকে তাকিয়ে হাসছে। প্রতিবিম্বের হাত দুটো শরীরের পাশে ঝুলানো, কিন্তু অদ্রিকার হাত নিজের গলা টিপে ধরে আছে। ব্যাস, আর একটু কষ্ট, ছেড়ে দে, হাল ছেড়ে দে, আমাকে জায়গা দে। অদ্রিকার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। অক্সিজেনের অভাবে নীল হয়ে যাচ্ছে তার পৃথিবী। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে সে অনুভব করল তার শরীরের চামড়ার নিচে কিছু একটা নড়ছে, যেন সাপের মতো কিছু একটা তার শিরদাঁড়া বেয়ে উপরে উঠছে, মস্তিষ্কের দিকে। গ্রাস পর্ব শুরু হয়ে গেছে। শরীরটা এখনও অদ্রিকার, কিন্তু মালিকানা বদলে হতে আর খুব বেশি দেরি নেই।